আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জামাতের সঙ্গে জোট নিয়ে এবার নতুন তথ্য দিলেন ইসলামী আন্দোলনের প্রার্থী। হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুলের ভাগ্যে যা ঘটতে যাচ্ছে। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামাত, হঠাৎ স্থগিত ইশতেহার ঘোষণা অনুষ্ঠান, কারণ কি? হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান। ট্রাম্প হামলা না করলে ইরান আরও শক্তিশালী হবে, সৌদি প্রতিরক্ষা মন্ত্রী। এবার বিস্তারিত। জামাত ইসলামী যদি এখনও ইসলামী আন্দোলনের কথা শোনে, তাহলে ভোটের একদিন আগেও জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দলটির নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ। শনিবার সকালে লক্ষ্মীপুর ৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। জামাত ইসলামী সহ ইসলামী দলগুলোর বৃহত্তর জোটের সঙ্গে আমাদের প্রথম দাবি ছিল আমরা সরকার গঠন করে শরিয়া আইন চালু করব। শুরুতে জামাত আমাদের দাবির সঙ্গে এক থাকলেও পরবর্তীতে তারা তাদের অবস্থান থেকে সরে এসেছে। এখন তারা বলছেন এই মুহূর্তে শরিয়া আইন চালু করার মতো পরিস্থিতি বাংলাদেশের হয়নি। আমি মনে করি তারা পশ্চিমাদের কথায় ক্ষমতার জন্য শরিয়া আইন মানতে চান না, যার কারণে তাদের সঙ্গে আমরা ঐক্যমত্যে থাকা সম্ভব হয়নি। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি করে না, আমরা কোরআন হাদিসের আলোকে দেশ পরিচালনা করতে চাই। এখনও জামাত যদি আমাদের কথা শোনে, তাহলে ভোটের একদিন আগেও আমরা জোটবদ্ধ হয়ে ভোট করার সম্ভাবনা রয়েছে। মাওলানা খালেদ বলেন, যখন আমরা বুঝতে পেরেছি জামাত ইসলামের শরিয়া আইন চালু করবে না এবং হিন্দু সম্প্রদায়ের মানুষকে দলীয় মনোনয়ন দিয়েছেন, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে একমত হতে পারেনি। তিনি আরও বলেন, বাংলাদেশ দুর্নীতি চর্চা থেকে বেরিয়ে আসতে হলে আগে বড় দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে শরিয়া আইনে বিচার করতে হবে, তাহলে ছোট ছোট দুর্নীতিবাজরা ভয়ে দুর্নীতি ছেড়ে দেবেন। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র ইসলামী দল যারা আল্লাহর আইনে শতভাগ বিশ্বাসী। যারা ইসলামী আন্দোলনের সঙ্গে জোট করতে চান, তারা অবশ্যই ইসলামী রাষ্ট্র নির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যারা রাষ্ট্র ক্ষমতার লোভে আল্লাহর আইন ও শরিয়া মানবে না, তাদের এই মুসলিম রাষ্ট্র মেনে নেবে না। নিজ দলের কেউ দুর্নীতিতে জড়ালে কি পদক্ষেপ নেবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাওলানা খালেদ সাইফুল্লাহ বলেন, যে কোনো অনিয়ম দুর্নীতিতে নিজ দলের কেউ জড়িত হলে তাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিয়া আইনে বিচার করতে বদ্ধপরিকর। তিনি জানান, এ বিষয়ে জাতির সামনে খোলাসা করার জন্য রোববার উপজেলার হাজিরহাট বালুর মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান মাহমুদি, মুফতি শরীফুল ইসলাম, জেলার কার্যনির্বাহী সদস্য ও নির্বাচন পরিচালক, যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি এ.কে.এম. আব্দুজ্জাহের আরিফি সহ অন্যান্য নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসনে জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী ও বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে লিড টু আপিলের উপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আজ রোববার ১ ফেব্রুয়ারি দিন রাখা হয়েছে। প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি আদেশের এই দিন ধার্য করেন। রোববার কার্যতালিকায় আবেদনটি ১০৩ নম্বর ক্রমিকে রাখা হয়েছে। ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন ওই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। গত ১৭ জানুয়ারি বিকেলে কুমিল্লা ৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন ইসি। তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। আমির সহ দলের কয়েকজন সিনিয়র নেতা এক্স টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামাত ইসলামী। শনিবার মধ্যরাতে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল ইহসানুল মাহবুব জোবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আজ রোববার সকাল ১০টায় বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আরও বলা হয়, অনুষ্ঠানের খবর সংবাদ মাধ্যমে যথাযথভাবে প্রচারের জন্য আপনার পত্রিকা সংস্থার পক্ষ থেকে একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিক প্রেরণের অনুরোধ জানাচ্ছি। কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে। জামাত আমিরের আগে শনিবার রাতে নিজের এক্স টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে তা উদ্ধার করা হয়। জামাত আমির এক এক্স পোস্টে জানান, হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে তার বিরুদ্ধে যেসব তথ্য প্রকাশিত হয়েছে তা পুরোপুরি ভুয়া ও মন গড়া। পোস্টে তিনি আরও বলেন, আমি স্পষ্ট করে জানাতে চাই যে আমার অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক করা হয়েছিল এবং সেখানে আমার নামে ভুয়া কিছু লেখা প্রকাশ করা হয়েছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠান স্থগিত করেছে বাংলাদেশ জামাত ইসলামী। পুনর্নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রোববার
এই ইশতেহার ঘোষণা করার কথা ছিল। শনিবার রাতে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে জানানো হয়, অনিবার্য কারণে আজ ইশতেহার ঘোষণা করা হচ্ছে না। জামাতে ইসলামের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের গণমাধ্যমকে স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আকস্মিক ও জরুরি শেরপুর সফরের কারণেই মূলত ইশতেহার ঘোষণার অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছে। স্থগিত হওয়া এই অনুষ্ঠানের পরবর্তী সময় ও তারিখ কবে নির্ধারণ করা হবে তা রোববার বিকেলের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। রোববার সকাল 10:30টায় শহীদ রেজাউল করিমের স্ত্রী সন্তানদের সঙ্গে সাক্ষাৎ এবং কবর জিয়ারত করতে শেরপুরের শ্রীবরদী যাবেন জামাতে আমির। জামাতে ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগ সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম জানান, শহীদ রেজাউল করিমের স্ত্রী সন্তানদের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারতের পর তিনি শেরপুর ও জামালপুরের দুইটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বেলা 11:30টায় শেরপুর জেলা শহরের নির্বাচনী জনসভা ও দুপুর 12:30টায় জামালপুরের নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। সবশেষ ঢাকায় ফিরে নিজের নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত জনসংযোগ ও জনসভা করবেন তিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের দক্ষিণাঞ্চলীয় কৌশলগত শহর বন্দর আব্বাসে একটি শক্তিশালী বিস্ফোরণে 8 তলা একটি ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। শনিবার 31 জানুয়ারি স্থানীয় সময় সকালে শহরের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত এই বহুতল ভবনে বিস্ফোরণটি ঘটে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ভবনটির অন্তত 2টি তলা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া আশপাশের বেশ কিছু দোকান এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পরপরই উদ্ধারকারী দল এবং অগ্নি নির্বাপন বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কি না তা নিশ্চিতে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের আনুষ্ঠানিক সংখ্যা বা বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। বর্তমানে পুরো এলাকাটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে এবং জনসাধারণের চলাচল সীমিত করা হয়েছে। এদিকে এই বিস্ফোরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে চাঞ্চল্যকর দাবি ছড়িয়ে পড়েছে। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, কোনো পক্ষ দাবি করেছে যে এই বিস্ফোরণের মাধ্যমে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নৌবাহিনীর একজন শীর্ষ কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে আইআরজিসি সংশ্লিষ্ট সূত্রগুলো এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা এবং গুজব বলে নাকচ করে দিয়েছে। উল্লেখ্য, বন্দর আব্বাস ইরানের নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং পারস্য উপসাগরের নিরাপত্তার জন্য অত্যন্ত স্পর্শকাতর অঞ্চল। আইআরজিসি সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে পরিচালিত হয় এবং দেশটির আকাশ, স্থল ও জলসীমার নিরাপত্তায় প্রধান স্তম্ভ হিসেবে কাজ করে। বন্দর আব্বাসের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের বিস্ফোরণ স্বাভাবিকভাবেই জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা নাকি কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড তা নিশ্চিত হতে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনার বিস্তারিত প্রতিবেদন শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে দেওয়া হুমকি বাস্তবায়ন না করেন তাহলে তেহরানের নেতৃত্ব আরও শক্তিশালী হয়ে উঠবে। ওয়াশিংটনের সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এক ব্যক্তিগত ব্রিফিংয়ে এমন সতর্কতার কথা বলেছেন। শুক্রবার এক্সিওস একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, খালিদ বিন সালমান, যিনি কেবিএস নামে পরিচিত এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ, ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপ নিয়ে জল্পনার মধ্যে এই মন্তব্য করেন। এক্সিওস বলেছে, এই মন্তব্যগুলো সৌদি আরবের প্রকাশ্য অবস্থানের তুলনায় কিছুটা ভিন্ন বার্তা বহন করছে, কারণ প্রকাশ্যে রিয়াদ সংযমের উপর জোর দিয়েছে এবং উত্তেজনা বৃদ্ধি এড়ানোর আহ্বান জানিয়ে আসছে। প্রতিবেদনে আরও বলা হয়, 3 সপ্তাহ আগে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে সামরিক পদক্ষেপ এড়াতে অনুরোধ করেছিলেন। বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে দেওয়া ওই সতর্কতাই নাকি সম্ভাব্য হামলা বিলম্বিত হওয়ার অন্যতম কারণ হিসেবে কাজ করছে। উপসাগরের মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করার প্রেক্ষাপটে আলোচনার জন্য খালিদ বিন সালমান ও ওয়াশিংটন সফরে যান। ট্রাম্প এই অঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণে মার্কিন বাহিনী মোতায়েনের নির্দেশ দিলেও হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং কূটনীতিও বিকল্প হিসেবে রয়েছে। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।